গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় ডাকসু নির্বাচনকাল, গণতান্ত্রিক উত্তরণে পথ খুঁজে পাওয়ার আশা শিক্ষার্থীদের। ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির জেলা সম্মেলন, ফ্যাসিস্ট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠান শক্তিশালী করার অঙ্গীকার মির্জা ফখরুলের। বাদ পড়া একটি আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল, যান চলাচল বন্ধ, নির্বাচন অফিসে তালা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্য দূর করা সহ 4 দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো গণছুটিতে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা, ব্যাহত সেবা কার্যক্রম, দুর্ভোগে গ্রাহক। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বিদায়ী অভিবাদনে সিক্ত লেখক বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর, দুপুরে জানাজার পর জুরাইনে দাফন। বাংলাদেশের শাসক শ্রেণীর স্বরূপ বুঝতে গেলে, বাংলাদেশের স্বৈর শাসনের উদ্ভবের কারণ বুঝতে গেলে বদরুদ্দিন উমরকে পড়তে হবে। ওনাকে আমরা গভীরভাবে ওনার অভাব বোধ করব। ওনার বইগুলো আমাদের পাথেয় হয়ে থাকবে। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। গণ অভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। বহুল কাঙ্ক্ষিত এই ভোটের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা দিশা খুঁজে পাবে বলে মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হারজিতের হিসেব না কষে ছাত্রদের কল্যাণে নিজেদের নিবেদিত রাখার প্রত্যয় বিভিন্ন প্যানেলের প্রার্থীদের, আর সুষ্ঠু ভোটের প্রত্যাশা ভোটারদের। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন প্রাণবন্ত রূপ কবে কে দেখেছে? রাজনীতির নানা পথ, মতাদর্শিক লড়াইয়ের তুমুল বাকবিতণ্ডা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভাজে, চায়ের আড্ডায়, ক্যাফেটেরিয়া থেকে হলের বারান্দায় কিংবা সবুজে ঘাসে আলোচনা সভার সব কিছু জুড়ে আছে ডাকসুর অপেক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই ডাকসু এক আরাধনার নাম, যে আরাধনা ধরা দিবে আগামীকাল ভোটের ব্যালটে প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে। এমন এক ডাকসু নির্বাচন পেতে বছরের পর বছর এখানকার শিক্ষার্থীদের রক্ত ঝরেছে পুরো প্রাঙ্গণ জুড়ে। অপেক্ষা করতে হয়েছে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের। কাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রায় 40,000 ভোটার কেন্দ্রীয় সংসদে 28টি ও হল সংসদে 13টি পদে মোট 41টি ভোট প্রয়োগ করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতা নির্বাচন করবেন। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুষ্ঠু ডাকসু নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও তাদের প্রত্যাশা নিরপেক্ষ ডাকসুর। নির্বাচন আমরা আশা করছি সুষ্ঠু হবে, কারণ এটা বাংলাদেশের 24 অভ্যুত্থানের পরে প্রথম একটা ডেমোক্রেটিক ইলেকশন হচ্ছে, সবারই অ্যাটেনশন এখানে আছে। স্বাভাবিকভাবে ভোটের দিন তো একটু উত্তেজনা তৈরি হয়, কিংবা রেজাল্ট বের হওয়ার পরে একটু কেউ মানে না, নানা এটাকে আমি স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হিসাবে দেখি। যদি নির্বাচনে লাইন জামিং বা কোনো ধরনের ম্যানিপুলেশন না হয়, তাহলে আমি মনে করি যে অবশ্যই আমি আশা করি যে কোনো ম্যানিপুলেশন হবে না। এটা ভোটের দিন সকালে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত আমরা পূর্বে আচরণবিধি নিয়ে অনেক কথা বলেছি, প্রত্যেক প্রার্থী বলেছে, কিন্তু আজকে প্রচারণার শেষ দিন, আজকে কারোর বিরুদ্ধে আমরা অভিযোগ দিব না। আমরা বিশ্বাস করি এই সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দিব এবং এর মাধ্যমে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব। নির্বাচনের মধ্য দিয়ে যিনি এই নেতা নির্বাচিত হবেন, শিক্ষার্থীদের কল্যাণে তাকেই মেনে নেয়ার কথা বলছেন এসব প্রার্থীরা। জয়ী না হলেও শিক্ষার্থীদের কল্যাণে নিজেদের নিবেদিত রাখার প্রতিশ্রুতিও দেন ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা তরুণে ছাত্র নেতারা। যেই ভিপি নির্বাচিত হবে, এবার আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমরা যারাই ভিপিতে দাঁড়িয়েছিলাম প্রত্যেকে তাকে সহযোগিতা করব। আমি ছাড়া যদি অন্য কেউ হোক, সে তার কাছেও প্রত্যাশা থাকবে সে যেন আমি যে কাজগুলো করে আসছিলাম, যেগুলো প্রসেসিংয়ে আছে, শেষ হয় না, সেগুলো শেষ করার ক্ষেত্রে হেল্প করবে। যেই উঠে আসুক না কেন, তারা যাতে ঢাকা ইউনিভার্সিটিকে সার্ভ করতে পারে বা আমরা যাতে সার্ভ করতে পারি, ওই জায়গাগুলোতে আমাদের আসলে নিয়ে যেতে হবে। নির্বাচন সুস্থ, সুন্দর এবং মডেল নির্বাচন হলে আমরা ওয়েলকাম করব। নির্বাচন যদি কোনো রকম ব্যাহত হয়, ব্যাঘাত কেউ ঘটায়, সেক্ষেত্রে আমরা প্রতিহত করব। এই নির্বাচনে হারা অথবা জিতা এটা কোনো কোয়েশ্চেন না। এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আমাদের সবচেয়ে বড় তৃপ্তির বিষয়। এখানে যে জিতক অথবা যে হারক, আমরা সবাই জিতে যাব। এদিকে নির্বিঘ্নে ডাকসু সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8টি ভোট কেন্দ্রের 810টি বুথে ভোট দিবেন শিক্ষার্থীরা। কোন হলের শিক্ষার্থীরা কোন কেন্দ্রে ভোট দিবেন সেসবও নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রতিটি ভোটার কেন্দ্রীয় ও হল সংসদে ভোট প্রদানের সময় পাবেন সর্বোচ্চ 10 মিনিট। ভোট কেন্দ্রের পর্যাপ্ততা, সময় নিয়ে নানা বিতর্ক থাকলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন।
ভোটের দিন তো আমরা বিভিন্ন এন্ট্রিগুলো আমাদের 7-8টা এন্ট্রি যেখানে আছে সেখানে চেকপোস্ট অবশ্যই থাকবে। সেখানে যাদেরকে আমরা বৈধ পাস দিব তারা শুধুমাত্র এই ক্যাম্পাসে ঢুকবে এবং ভোট দিবে, ভোট অবজার্ভ করবে, এর বাইরে কেউ আসার কথা না। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিতে প্রার্থীরা নানা কৌশলে ভোট চাইলেও ভোটারদের দৃষ্টি প্রার্থীদের প্রতিটি পদক্ষেপে। আগামীকাল ডাকসু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন হবে সেটি নির্ধারণ হবে। শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এখানকার শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ হবে এই ডাকসুর মধ্য দিয়ে। এর বাইরে সবচেয়ে যেই বিষয়টি আলোচনা রয়েছে সেটি আগামী বাংলাদেশের রাজনৈতিক রূপরেখা এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটির ভাগ্য নির্ধারণ হবে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা বিশ্ববিদ্যালয়। কাল অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন নির্বাচনের আগের দিন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন আর কেন্দ্রগুলির প্রস্তুতি কেমন? স্বামী, আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আগামীকাল যে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেজন্য কিন্তু আমরা জানি যে 8টি কেন্দ্র রয়েছে এবং 40,000 শিক্ষার্থী যেখানে ভোট দেবেন। আমরা এই মুহূর্তে রয়েছি টিএসসি ভোট কেন্দ্রে, যেখানে রোকেয়া হলের 5,600-র অধিক শিক্ষার্থী ভোট দেবে। আমরা দেখছি যে এখানে কেন্দ্রগুলো কিন্তু এই যে কেন্দ্রটিতে এখানে 5,600 শিক্ষার্থীর জন্য এখানে কিন্তু আমরা দেখছি যে এরকম বুথ এখানে 100টি বুথ টিএসসির ভেতরে রয়েছে। এভাবে করে এখানে করে একটি চেয়ার রয়েছে, বসবার জায়গা রয়েছে, যেখানে এখানে করে যারা ভোটার তারা সুন্দর করে এখানে ভোট দিতে পারবে। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু লাইটও রয়েছে, অন্ধকার যেন না থাকে এবং তারা যেন ভোট দিতে পারেন। আমরা দেখছি এখানে লাইটের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এইভাবে করেই কিন্তু বুথগুলোকে সাজানো হয়েছে এবং আমরা দেখছি যে এরকম বুথের সংখ্যা কিন্তু প্রাথমিকভাবে 500টি রাখা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন প্রার্থীর দাবির প্রেক্ষিতে সেই বুথের সংখ্যা বাড়িয়ে 710টি করা হয়েছিল। এরপরে নানা হিসেব নিকেশ কষে দেখা যাচ্ছে যে একজন ভোটার মাত্র 8 মিনিট সময় পাবে, যেখানে অনেক প্রার্থীকে বাছাই করে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। সেই হিসেব করে যেটি করা হয়েছে যে একজন প্রার্থী যেন, যদি 40,000 শিক্ষার্থী সবাই যদি এই ভোট দিতে আসে এবং সবাই যদি অংশ নিতে আসে ভোটে এবং একই সঙ্গে তারা যদি 10 মিনিট করেও সময় পায়, তাহলেও কিন্তু এই সকাল 8টা থেকে বিকেল 4টার মধ্যে সবাই ভোট সম্পন্ন করতে পারবে। সে কারণে কিন্তু আমরা দেখি যে আরও 100 বুথ বাড়ানো হয়েছে, অর্থাৎ 810টি বুথ কেন্দ্র রয়েছে এবং এই বুথগুলোতে কিন্তু যারা ভোটার তারা এসে তাদের মতো করে ভোট দিতে পারবেন। তবে আমরা দেখছি যে আইন শৃঙ্খলার বিষয়টি একটু আগেও ডিএমপির পক্ষ থেকে এখানে ব্রিফ করা হয়েছে টিএসসির বাইরে, আর সেখানে ডিএমপির যারা কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যেসব নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু যারা শুধুমাত্র বৈধ পাসধারী কালকে তারা শুধুমাত্র আজকে রাত 8টা থেকে সেই বিধিনিষেধ কার্যকর হয়ে যাবে এবং অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রধান যে 8টি প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথগুলোতে এখানে সাংবাদিক সহ বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আসলে এখানে ঢুকতে পারবে না। সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এবং তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার কথা কিন্তু ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং আরেকটি কথা একটু বলতে চাই যে আমরা জানি যেই কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলো গত কয়েকদিন থেকে আসলে প্রস্তুতি করা হচ্ছে। আজকে একরকম সব কিছুই প্রস্তুত হয়ে রয়েছে এবং নিশ্চয়ই আগামীকাল আমরা দেখব যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তখন দেখা যাবে আসলে কত ভোটার সব বিকেল 4টা পর্যন্ত আসলে সে সবশেষ ভোট দিতে পারেন। তো এই ছিল স্বামী আমার কাছে সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। চলতি মাসেই বহুল কাঙ্ক্ষিত 3টি ছাত্র সংসদ নির্বাচন। অনেকেই মনে করছেন এটি জাতীয় নির্বাচনের ওয়ার্ম-আপ। বলছেন সংসদ নির্বাচনের সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের প্রভাবিত করবে এটি। ক্যাম্পাসের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে বলে মনে করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। অন্যদিকে বিএনপি মহাসচিব বলছেন ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা ভিন্ন। সিফাত শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত।
এই যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ছাত্র প্রতিনিধিত্বের যে লড়াই, সেই ছাত্র প্রতিনিধিত্বের লড়াই অনেক দূর এগিয়ে যাবে। একবিংশ শতাব্দীর পঞ্জিকা থেকে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় এক আক্ষেপের নাম ছাত্র সংসদ নির্বাচন। আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য কোথাও 3 যুগ, কোথাও 3 দশক, যেন সোনার হরিণ ভোটাধিকার, নতুন নেতৃত্ব। শিকল ভাঙা গণঅভ্যুত্থানে সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে নির্বাচনের হাওয়া। শরতের বাতাস কি নিয়ে যাবে ছাত্র সংসদকে হৈমন্তীর সাতালে? শিক্ষার্থীদের মন শীতল করবে কিসে? সে উত্তর মিলবে একদিন পরেই। অনেকেই বলছেন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের ওয়ার্ম আপ। এ নিয়ে 2 প্রজন্মের 2 ভিপি জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। মাহমুদুর রহমান মান্না বলছেন, রাজনৈতিক দল সমর্থিত প্যানেলের বিজয় জাতীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের প্রভাবিত করবে। আর নুরুল হক নূর বলছেন, ক্যাম্পাসের জয় পরাজয় জাতীয় নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে। জাতীয় রাজনীতিতে একটা অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে এবং যেই দলের ছাত্র সংগঠনই যারাই জয়লাভ করে সেটা সেই দলের জন্য একটা সহায়ক হবে। এরা কিন্তু রাজনৈতিক বিবেচনার চেয়ে তাদের কর্মকাণ্ড একটা শিক্ষার্থীদের কাছে প্রাধান্য পাবে। এই ইউনিভার্সিটিতে অন্য একটা সংগঠন জিতেছে, তাহলে ওদের দলই ভালো করবে, মানে এরকম একটা ইম্প্যাক্ট হয়, তার বেশি কিছু হয় না। কিন্তু যে দোদুল্যমান মানুষ আছে, একটা সার্ভে হয়েছে না, 38% মানুষ এখনও ডিসাইড করে নাই, যদিও ওখানে থাকবে না, এই মানুষগুলো সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হবে, সেই অর্থে বলছি। একটা নির্বাচনী সমঝোতার আবার প্রধান 2টি রাজনৈতিক দলেরও এই বিষয়ে ভিন্ন মত। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলছেন, ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে ভালো প্রভাব ফেলবে। ছাত্র সংসদে যারা জিতবে, ছাত্র রাজনীতির এই ধারা, এই বিজয়, এই ইমেজ, এই আবহাওয়ার ঢেউটা কিন্তু সারা বাংলাদেশে আছড়ে পড়বে। ইন দি মিন টাইম এসে পড়তেছে জাতীয় সংসদ নির্বাচন। নিশ্চয়ই এর প্রভাব থেকে জাতীয় নির্বাচন মুক্ত থাকবে না, ভালোই প্রভাব পড়বে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা ভিন্ন। জাতীয় নির্বাচনের ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের তার নিজস্ব যে আপনার চিন্তা ভাবনাগুলো, তার প্রয়োজনগুলো, তার রাজনৈতিক আকাঙ্ক্ষাগুলো, সেগুলোর ব্যাপার আছে। আর ছাত্রদের নির্বাচনে কিন্তু ওখানে একটা ডিফারেন্ট ইস্যু আছে। ওদের যে ইন্টেলেকচুয়াল, তারা অনেক বেশি ডেভেলপড। এর একটা ইম্প্যাক্ট থাকতে পারে যে দলীয় সদস্য থাকে, তাহলে সেটা একটা থাকতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট। কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট এটা পড়বে না। চলতি মাসের 9, 11, 25 তারিখ যথাক্রমে ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের বৈঠক চলছে। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, বৈঠকের সবশেষ খবর কি, সমঝোতার কোনো আভাস মিলেছে কিনা জানাবেন? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকদিন যাবৎ কম্বাইন্ড ডিগ্রি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল এবং এর পরবর্তীতে বিভিন্ন নানা ঘটনা আর প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। হলগুলো ছাড়ার জন্য শিক্ষার্থীদের নোটিশ দেওয়া হয়েছে, যদিও শিক্ষার্থীরা একেবারে পুরোপুরি হল ছাড়েনি। তো এই সামগ্রিক যে সংকট রয়েছে, এই সংকট নিয়ে কিন্তু আজকে সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যে জায়গাটিতে আছি, এটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার যে কার্যালয়, সেই কার্যালয়ের করিডোরে আমরা আছি এবং এই কার্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার যে কক্ষ রয়েছে সেখানেই কিন্তু মিটিংটি শুরু হয়েছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর শহীদুল হক সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্য কর্মকর্তারা, অন্য শিক্ষক এবং কর্মকর্তারা আছেন এবং যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু আছেন এবং তারা এই বিষয়ে আজকে আলোচনা করছেন। আমরা জেনেছি যে এই সংকট নিরসনে
নির্বাচনের জন্য কিন্তু গত দুদিন আগেও একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকটি আসলে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। আজকে আবার এখানে বৈঠক চলছে এবং এই গত বৈঠকের যে সিদ্ধান্ত ছিল সেখানে শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছিল যে তারা যে কম্বাইন্ড ডিগ্রি করতে চান, অর্থাৎ কম্বাইন্ড সহ ভেটেরিনারি এবং অ্যানিম্যাল হাজবেন্ড্রি সহ মোট 3টি ডিগ্রি দেওয়ার যে প্রস্তাব একাডেমিক কাউন্সিলে নেওয়া হয়েছে, শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছিল যে এই 3টি একাডেমিক কাউন্সিলের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাই কিন্তু মানতে হবে। তারপরে এটা যদি শিক্ষার্থীরা মানে তাহলে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে আলোচনা হবে এবং সেই প্রেক্ষিতে শিক্ষার্থীরা কিছু সময় নিয়েছেন এবং একদিন পর আজকে কিন্তু আবার সেই বৈঠকটি শুরু হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি শিক্ষার্থীরাও একটি প্রস্তাব নিয়ে এসেছেন বা তাদের কিছু দাবি দাবা নিয়ে এসেছেন, সেগুলো নিয়ে এখানে কথা হচ্ছে এবং আজকের বৈঠকে যদি সমঝোতা হয় তাহলে পরবর্তীতে দ্রুত সিন্ডিকেটের সভা আহ্বান করা হবে এবং সিন্ডিকেটের সভা আহ্বান করে এই যে চলমান সংকট সেটি কিন্তু নিরসন করা হবে এবং বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমরা আজকে জেনেছি যে 2টি অনুষদের শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এছাড়া যে আরো 4টি অনুষদ রয়েছে, কৃষি অনুষদ, কৃষি অর্থনীতি অনুষদ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ সহ যে 4টি অনুষদ রয়েছে, তারা কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে অনুষদগুলোর ডিন এবং ছাত্ররা বৈঠক করেছেন এবং তারা দাবি করেছেন যেন দ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করা হয়। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী ও প্রশাসনের বৈঠক চলছে, এ নিয়ে জানাচ্ছিলেন হারুনুর রশিদ। ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় ভেঙে পড়া প্রতিষ্ঠান ফের শক্তিশালী করে গড়ে তুলবে বিএনপি। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থার কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। এদিকে প্রায় 8 বছর পর জেলা সম্মেলন আয়োজনে উচ্ছ্বসিত দলের সর্বস্তরের নেতাকর্মীরা। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে মিছিল সহ ঠাকুরগাঁও বড় মাঠে সমাবেত হন তারা। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের গঠনতন্ত্রে জেলা কমিটি 151 সদস্যের হলেও কেবল 5টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন 11 জন। সভাপতি পদে এককভাবে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। অনেকদিন আমরা সম্মান পাইলাম যে ফেসিবাদী সরকারে আমরা কোনোদিন যে সম্মেলন জন্ম করতে পারি নাই, সেটা আমরা করতেছি। আমরা আসলে আগে ভাগ্যবান। নারী নেতৃত্বকে নিয়ে আরো অনেক কাজ করার ইচ্ছা আছে এবং তারেক জিয়ার যে 31 দফা, এই 31 দফা আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাই দেব। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। ঠাকুরগাঁওয়ে চলছে জেলা বিএনপির সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। সম্মেলন নিয়ে আরও খবর জানাতে সভাস্থল ঠাকুরগাঁও বড় মাঠ থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, জানাবেন সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বক্তব্য কি বলছেন নেতারা? স্বামী প্রায় 8 বছর পরে ঠাকুরগাঁয়ে জেলা বিএনপির আজকের এই সম্মেলন, সেই সম্মেলনে 5টি উপজেলা এবং 3টি পৌরসভা থেকে 808 জন কাউন্সিলর আজকে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। সেই নেতৃত্ব নির্বাচনের যে কাউন্সিলররা আছেন তারা তো আছেনই, একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেও তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মী যারা বিএনপির সঙ্গে দীর্ঘদিন যাবত ফেসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন তাদেরকে আসলে আমন্ত্রণ করা হয়েছে। এই মুহূর্তে আসলে কাউন্সিল অধিবেশন চলছে, সেখানে আসলে কাউন্সিলররা ভোট প্রদান করছেন। দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এখানে উদ্বোধন করেছেন এই সম্মেলনের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি ফেসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন, বিএনপি নেতাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে বিগত 1.5 দশকে পতিত আওয়ামী লীগ সরকার যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আসলে শক্তি
শক্তিশালী রূপে তারা গড়ে তুলতে চায়। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তি অর্জন করার কথা তিনি বলেছেন এবং নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজকের এই সম্মেলন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে টেকসই এবং শক্তিশালী করবার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সাথে তারা থাকবেন, সেই প্রতিশ্রুতির কথাও মির্জা ফখরুল তার বক্তব্যে বলেছেন। এরপরে এখানে বক্তব্য দিয়েছেন বিএনপির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনিও তার বক্তব্যে বিএনপির সাংগঠনিক যে মজবুতি অর্জন সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দলীয় যে সিদ্ধান্ত এবং কাউন্সিলরদের যে সিদ্ধান্ত, দুই পক্ষের সিদ্ধান্তকেই মূল্যায়ন করবার আহ্বান জানিয়েছেন। আজকের এই সম্মেলনে একদিকে যেমন নেতাকর্মীদের নেতৃত্ব নির্বাচনের উপলক্ষ হয়েছে, একই সঙ্গে এটি কিন্তু তাদের জন্য একটি মহামিলনের উপলক্ষ হিসেবেও দেখা দিয়েছে। সকাল থেকে আমরা দেখছি এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা সম্মেলনের স্থলে এসে উপস্থিত হয়েছেন। সেই তারা বিভিন্ন সময়ে খোঁজখবর মেতে উঠেছেন, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় তারা করেছেন। একই সঙ্গে নেতৃত্বের জায়গায় দলের যে সিনিয়রদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর বার্তাও তারা দিয়েছেন। সামনে জানিয়ে রাখি 151 সদস্য বিশিষ্ট সাংগঠনিক যে কমিটি ঠাকুরগাঁও জেলা বিএনপির, সেখানে কিন্তু মনোনয়ন যখন ঘোষণা করা হয়েছিল তখন 5টি পদের বিপরীতে মাত্র 11 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন এবং তারা বলছেন যে তারা বিএনপির সিনিয়র যে নেতৃত্ব রয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার উপরে তারা আস্থাশীল এবং তিনি যাকে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব দেবার যে বাস্তবতা সেটিকে তারা মেনে নেবেন। জানিয়ে রেখে বিএনপির বর্তমান জেলা কমিটির যে সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল, তিনি এই আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিলের সভাপতি প্রার্থী এবং তার এই মুহূর্তে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যার ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 বছরের জন্য ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি নির্বাচিত হবেন, এটি বলা যায়। একই সঙ্গে আজকে যে ভোট প্রধানের বাস্তবতা, সেটি সাধারণ সম্পাদক পদে 4 জন মনোনয়ন জমা দিয়েছিলেন, সেখান থেকে 3 জন টিকে আছেন। 3 জনকেই কাউন্সিলররা ভোট দিয়ে যাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন তিনি আজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করবেন। সামনেই ছিল এই মুহূর্তে ঠাকুরগাঁও জেলা বিএনপির আজকের সম্মেলনের সবশেষ খবর। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন নিয়ে সর্বশেষে জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। বর্ষিয়ান লেখক, বুদ্ধিজীবী ও ভাষা সৈনিক বদরুদ্দিন উমরের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। সকাল 10টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে আসা হয়। এ সময় উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক সহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বর্ষিয়ান এই রাজনীতিবিদের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন অনেকে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর রোববার সকালে মারা যান। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। শ্রমজীবী মানুষের কথা তিনি বলেছেন, সবসময় শ্রমজীবী মানুষের রাজনীতির পক্ষে। সেই রাজনীতিও বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করবে। বদরুদ্দিন উমর বাংলাদেশে সেই কারণে অবিস্মরণীয় থাকবেন এবং বাংলাদেশের মানুষের সকল মুক্তির সংগ্রামে তিনি জীবন্ত থাকবেন। তার এই সফল জীবনের জন্যই তিনি একটা অনুপ্রেরণা। বাংলাদেশে প্রত্যেকটা সমাজে একজন মানুষ, এরকম মানুষ থাকতে হয় যারা মানুষকে মেরুদণ্ড কাকে বলে, দৃঢ়তা কাকে বলে এবং জনগণের জন্য উৎসর্গিত জীবন যে একটা আনন্দের জীবন হতে পারে, তৃপ্তির জীবন হতে পারে, তার দৃষ্টান্ত হয়ে থাকবেন বদরুদ্দিন। উনাকে আমরা গভীরভাবে উনার অভাব বোধ করব। উনার বইগুলো আমাদের পাথেয় হয়ে থাকবে। রাতে আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ করল বিশ্বের কোটি কোটি মানুষ। প্রচারের 11তম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। এই বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আছে কিনা, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন?
আচরণবিধি লঙ্ঘনের বড় ধরনের কোনো অভিযোগ না থাকলেও জানেন অমর্ত্য রায় নামে একজন ভিপি প্রার্থী তার প্রার্থিতা বাতিল হয়েছিল 2 দিন আগেই। তার ছাত্রত্ব নেই বলে নির্বাচন কমিশন থেকে অর্থাৎ জাকসু নির্বাচন কমিশন থেকে 4 ও 8 নম্বর ধারা অনুযায়ী তার প্রার্থিতা বাতিল হয়। তিনি রিট করেছেন, তিনি তার প্রার্থিতা চেয়ে হাইকোর্টে রিট করেছেন। তো সেটি নিয়ে আসলে ক্যাম্পাসে খুব আলোচনা হচ্ছে এবং সেক্ষেত্রে কি সেটি আবার জাকসু নির্বাচনে স্থগিত আদেশ আসে কিনা কিংবা সেখানে কোনো ধরনের জাকসু নির্বাচনে কোনো বাধা সৃষ্টি হয় কিনা সেটি নিয়েও প্রার্থী ভোটারদের মাঝে আলোচনা রয়েছে। আমরা একটু দেখাতে চাই, এখানে মুরাদ চত্বরে রয়েছে, সামনে নতুন কলা ভবন রয়েছে, এই কলা ভবনে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থী বা রিকশায় যাচ্ছেন, তাকে প্রার্থীরা তাকে যে লিফলেট সেটি বিতরণ করছেন এবং যারাই ক্লাস থেকে বেরোচ্ছেন সকলের হাতে সাদা কালো লিফলেট আপনি নিশ্চয়ই তাকালে চোখে পড়বে। আজকেও অনেকগুলো ডিপার্টমেন্টে আসলে পরীক্ষা চলছে, যার কারণে এখানে খুব বেশি যে সরগরম সেটি কিন্তু বলা যাচ্ছে না। তারপরে সময়ও কিন্তু আবার একদিনই আছে। আমরা বিভিন্ন যারা প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলে যেটি দেখেছি যে বলছেন যে পরীক্ষার কারণে আসলে ভোটারদের কাছে সে অর্থে হলে তারা যেহেতু পড়াশোনা নিয়ে অনেকটাই ব্যস্ত রয়েছে, সেক্ষেত্রে হলে কিংবা ডিপার্টমেন্টে গিয়ে তাদেরকে পাওয়া একটি দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। তবুও তারপরেও এই পরীক্ষার ফাঁকে ক্লাসের ফাঁকে যতটুকু সম্ভব দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছে 2-1 জন এবং যাদেরকেই তারা পাচ্ছেন তারা প্রার্থী তাদের ভোটারদের কাছে তাদের প্রচারণা যেটি তারা ভোট চেয়ে নিচ্ছেন, দোয়া চেয়ে নিচ্ছেন। তো আর মাত্র একদিন রয়েছে। আজকে কি বলা যায় যে 11তম দিন, কালকে শেষ দিন, তারপরে 11 তারিখে যেহেতু নির্বাচন সেক্ষেত্রে 9 তারিখ সবশেষ ভোটারদের কাছে যাওয়ার সুযোগ থাকছে। তারপরে প্রচারণা কিন্তু আর করা যাবে না। 33 বছর পর এই জাকসু নির্বাচন হচ্ছে, তার কারণেই স্বাভাবিকভাবেও ভোটারদের প্রত্যাশা অনেক বেশি এবং প্রার্থীরাও চাইছেন যে তারা এবার যাতে নির্বাচিত হয়ে তারা যাতে সেই ক্ষেত্রে তাদের জন্য কাজ করতে পারেন সেটি। এবং আশপাশেও দেখলে বুঝতে পারবেন যে অনেকেই যে প্রার্থী যারা রয়েছেন তারা ভোটারদের তাদের সহপাঠীর বন্ধুদেরকেই শেষ মুহূর্তে লিফলেট দিয়ে সাদা কালো বার্তা দিয়ে জানান দিচ্ছেন যে তারা দাঁড়িয়েছেন, তাদের পক্ষে ভোটও চাইছেন। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সামনেই সবশেষ। বাগেরহাট জেলার সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে বন্ধ রয়েছে যানবাহন চলাচল, এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানেও ঝুলছে তালা। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন হরতালে সাধারণ জনগণের অংশগ্রহণ কেমন দেখছেন? কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কিনা? দেখুন, বিশৃঙ্খল পরিস্থিতি সকাল থেকে আমরা দেখিনি, তবে জনগণের এখানকার যে জেলার যে বাসিন্দারা রয়েছেন সবারই কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এই হরতালে কোনো না কোনোভাবে। কারণ আমরা দেখেছি যে মানুষ রাস্তায় কিন্তু মানুষের উপস্থিতি খুবই কম এবং একেবারেই নেই বললে চলে। পাশাপাশি এখানে যারা সর্বদলীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এখানে সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং মিছিল করছেন বিভিন্ন মোড়ে মোড়ে। আমরা খুলনা বাগেরহাট জেলাতে পুরো অলি গলি থেকে শুরু করে সব জায়গায় প্রধান সড়কগুলোতেও এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, যেখান থেকে কোনো যানবাহন চলাচল করতে পারছে না, এমনকি মোটরসাইকেলও যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। তবে আমি রয়েছি এখানকার বাস স্ট্যান্ড এলাকায়। এটি বাগেরহাটের সাথে বরিশালের সরাসরি যোগাযোগের যে পথ, সে পথে দেখছি যে এখানে অল্প কিছু রিক্সা চলছে, তবে সকাল থেকে কিন্তু পুরোটাই ফাঁকা ছিল। তবে প্রধান যে বর্ণনা সড়কগুলো রয়েছে সেসব সড়কে কিন্তু কোনো যানবাহন চলাচল করছে না। এখানকার মানুষের কিন্তু সবারই একটাই দাবি যে 4টি আসন যে খুলনা বা বাগেরহাট জেলাতে ছিল সেই 4টি আসনকে ফিরিয়ে দেওয়া হোক, নাইলে এটি কঠোর আন্দোলনে তারা যাবে এবং এরা জনগণ সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারা করেছেন এবং তারা বলছেন যে আগামী বুধ এবং বৃহস্পতিবার 2 দিন 48 ঘন্টার আবারও হরতাল এবং অবরোধের তারা কর্মসূচি দিতে যাচ্ছে এবং তারা আইনগত লড়াইয়ে তারা নামবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সেই সাথে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি তারা গঠন করেছে যাতে তারা উচ্চ আদালতে তারা সুবিচার পায় এবং আইনজীবীদের নিয়েই তারা এই কমিটিটি গঠন করেছে। পাশাপাশি
পাশাপাশি আমরা দেখেছি যে এখানে যে রাস্তা এখানে সড়কগুলোতে সকাল থেকে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এর ফলে এখানে কোনো যানবাহনই চলাচল করছে না এবং এখানকার যে 4টি আসন ছিল সেটি ফিরিয়ে দেওয়ার দাবিতে একাট্টা হয়েছে এখানকার জনসাধারণ এবং সব রাজনৈতিক দলগুলো। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাট জেলার যে হরতাল চলছে এখানকার 4টি আসন পুনরায় বহালের দাবিতে তার সর্বশেষ খবর। বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এতে সেবা কার্যক্রম ব্যাহত হয়ে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, গণছুটির কারণে গ্রাহকরা কি ধরনের দুর্ভোগে পড়েছেন, সেবা কার্যক্রম কিভাবে চলছে? সাম্মী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে মোট 13টি সাবস্টেশন রয়েছে এবং গ্রাহক সংখ্যা প্রায় 7 লাখ। এই গ্রাহকদের কিন্তু কোনো এলাকাতে বিদ্যুৎ বন্ধ করেনি পল্লী বিদ্যুতের কর্মীরা। তবে যে সমস্ত গ্রাহকের মিটার সমস্যা হচ্ছে বা বিদ্যুতের যে সংযোগ সেটি যাদের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কোনো কারণে, সে ফল্ট হচ্ছে, সেই ধরনের গ্রাহকরাই কিন্তু এই অভিযোগ কেন্দ্রে আসছেন এবং তারা কিন্তু এসে কোনো ধরনের সেবা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। এখানকার গ্রাহকরা অভিযোগ করছেন যে তাদেরকে কোনো ধরনের সেবা এখানকার কোনো কর্মীরা দিচ্ছেন না। এর আরেকটি বিষয় যেটি তারা বলছেন যে এই পল্লী বিদ্যুতের যে অফিস রয়েছে, অফিসের কোনো কর্মীরা কিন্তু অফিস করছেন না। মূলত তাদের যে 4 দফা দাবি এবং সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির যে 4জন শীর্ষ কর্মকর্তাকে এখান থেকে বরখাস্ত করা হয়েছে এবং সারা দেশে বিভিন্ন কর্মকর্তাদের বহিষ্কার এবং তাদেরকে যে চাকরিচ্যুত করা হয়েছে, একই সাথে অনেককে পদায়ন না করেই বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। এসহ মোট 4টি যে দাবি রয়েছে, 4টি দাবিতে তাদের যে আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে, সেই আন্দোলন কর্মসূচিতে গণছুটি কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকায় কোনো ধরনের সেবা তারা দিচ্ছেন না। গত শুক্রবার রাত থেকেই সাতক্ষীরার যে সবকটি স্টেশন রয়েছে পল্লী বিদ্যুতের এবং পাটকেলঘাটা যে সাতক্ষীরার যে সদর দপ্তর পল্লী বিদ্যুতের, এখানে কিন্তু কোনো ধরনের সেবা কার্যক্রম এখানকার কর্মীরা দিচ্ছে না। তারা বলছেন যে তারা যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, চাকরিচ্যুতির হুমকি দেওয়া হচ্ছে, যে তারা কর্মস্থলে না ফেরেন তাদেরকে চাকরিচ্যুত করা হবে। এ ধরনের হুমকি ধামকির মধ্যেও তারা কিন্তু তাদের যে কর্মসূচি তারা কিন্তু সেটি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সবশেষ তথ্য। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের ছুটির বিষয়ে জানাচ্ছিলেন আহসান রাজীব। গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। আজ নেওয়া হবে 3 জনের সাক্ষী। এদিকে আবু সাইদ হত্যা মামলায়ও সাক্ষ্য গ্রহণ চলছে। এসব নিয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন ট্রাইব্যুনালে আজ বিচারিক কার্যক্রমের কি খবর আছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, এই 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের যে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, সেই মামলার আজকে সাক্ষী গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন 3 জনের মধ্যে একজন তার সাক্ষ্য দেয়া শেষ করেছেন। তিনি চট্টগ্রাম সিটি কলেজের একজন শিক্ষার্থী। তিনি এই ঘটনা যেটি দেখেছেন আন্দোলনের সময়, তিনি একজন আন্দোলনকারী জুলাই আগস্টের। তিনি তার সেই সাক্ষ্যতে তিনি শেখ হাসিনার আইন অনুযায়ী বিচার চেয়েছেন এবং যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকেই মূলত তিনি এই বিচার দাবি করেছেন। একই সঙ্গে তিনি চট্টগ্রামের তখন যে আন্দোলনের পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি তিনি বর্ণনা করতে গিয়ে তৎকালীন যিনি মহানগরের দায়িত্ব পালন করছিলেন, পুলিশ কমিশনের দায়িত্ব পালন করছিলেন, তাকেও তিনি এই মামলায় আসামি হিসাবে চেয়েছেন। এটি তার সাক্ষ্য এবং একই সঙ্গে আজকে 3 জন সাক্ষী সাক্ষ্য দিবেন ট্রাইব্যুনালে এবং বাকি 2 জন সাক্ষী দিবেন। এখন যিনি সাক্ষী দিয়েছেন হাসান নামে এক শিক্ষার্থী, তাকে জেরা করা হচ্ছে। রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আমির হোসেন, শেখ হাসিনার পক্ষে যিনি এখানে আইনি লড়াই করছেন, তিনি তাকে জেরা করছেন। আর আরেকটি মামলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 যেটি রংপুরে শহীদ হয়েছেন আবু সাইদ আলোচিত মামলাটি, সেই মামলার আজকে সাক্ষী গ্রহণ এবং জেরা চলছে। যারা সাক্ষী দিচ্ছেন তাদেরকে একই সঙ্গে জেরা করা হচ্ছে। আবু সাইদ হত্যা মামলার আসামি যেহেতু বেশি গ্রেফতার হয়েছে এবং এখানে আসামির সংখ্যাও বেশি, এ কারণে তার সাক্ষী গ্রহণে এবং তার জেরা করতে সময় বেশি নেওয়া হচ্ছে। একাধিক আইনজীবী, রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীরা তাকে যারা সাক্ষী দিচ্ছেন তাদেরকে জেরা করছেন। সবকিছু মিলেও ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলা চলছে, ট্রাইব্যুনাল 2-এ
আবু সাইদের মামলা চলছে। এই হচ্ছে ট্রাইব্যুনাল আজকের বিচারিক কাজ। এবং আরেকটি মামলা হচ্ছে যে আলোচিত যে ডাকসু নির্বাচন, একদিন পরেই ভোট, সেই নির্বাচনের একজন বাদ পড়া প্রার্থী জুলিয়াস সিজার, তিনি তার প্রার্থিতা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন, সেই রিটেরও শুনানি রয়েছে দুপুরে। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। সামনে জলবায়ু তহবিল থেকে $5 বিলিয়ন আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ। সোমবার আগারগাঁও PKSF ভবন মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের 3 দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখোমুখি হলেও অর্থ সহায়তা পাচ্ছে না, যদিও এজন্য বাংলাদেশ খুব বেশি দায়ী নয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ চরম ক্ষতির মুখে থাকার পরও সহায়তা না পাওয়ার কারণ আন্তর্জাতিক গণমাধ্যমে ক্ষতির দিকটি তুলে ধরতে না পারা। $30 বিলিয়ন বোধহয় দরকার না, 29 বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য। $30 বিলিয়ন আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেরিয়ে যায়, 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়। মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে, আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব, এবং যতটুকু সম্ভব আমরা দ্রুত, যদি যাই থাকুক সামর্থ্য, আমরা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা কাজ করব। রোববার রাতে বিশ্বের কোটি কোটি মানুষ উপভোগ করেছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা রেড মুন। মহাজাগতিক এই বিরল দৃশ্য খালি চোখে উপভোগ করতে অনেকেই ভাগ্যবান মনে করছেন নিজেকে, অনেকে আবার মুঠোফোনে বন্দি করতে ব্যস্ত লাল চাঁদকে। জ্যোতির্বিদরা বলছেন, আগামী 2 বছরের আগে দেখা যাবে না চাঁদের এই রূপ। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। মিশরের পিরামিড, সিডনির হারবার ব্রিজ, দুবাইয়ের বুর্জ আল খলিফা কিংবা সুইজারল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্য, সবকিছুই যেন হার মেনেছে রোববারের আকাশে চাঁদের মায়ার কাছে। সেই মায়ায় পড়েই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা রেড মুন দেখতে উন্মুক্ত ছিল বিশ্ববাসী। বিরল এই দৃশ্য উপভোগে অনেকে পরিবার নিয়ে বাড়ির ছাদে, আবার অনেকে আয়োজন করে বন্ধু-বান্ধব নিয়ে খোলা আকাশের নিচে বের হয়েছেন। I'm here with my friend and we came all the way to Jerusalem especially to see the eclipse. We're very excited and we're waiting for it. চাঁদ দেখার পাশাপাশি অপরূপ সুন্দর এই দৃশ্য মুঠোফোন বা ক্যামেরায় বন্দী করতে ব্যস্ত ছিলেন অনেকে।我今天晚上是大概是4点多到的，其实算是下午4点多到，然后咱们一共是3-4个人左右，然后大伙一起牵把这个。As I say, I was an amateur photographer, so I didn't have that good lens, but I saw a lot of people like taking very good gear today, and I just thought like maybe I have more money or maybe I'm more experienced, I can take better photos. But খালি চোখে মহাজাগতিক এই দৃশ্য দেখতে পেয়ে অনেকে নিজেকে ভাগ্যবান মনে করছেন, কারণ আগামী 2 বছরের আগে চন্দ্রগ্রহণের দেখা মিলবে না বলে জানান জ্যোতির্বিদরা। خب کلاً پدیده‌های نجومی و علم نجوم خیلی برای همه آدم‌ها جالبه و ماه گرفتگی هم چون جزو اون پدیده‌هاییه که با چشم غیر مسلح هم راحت. اليوم امام ظاهرة فلكية مميزة وهي خسوف القمر الكلي. هاي الظاهرة لن تتكرر. আকাশ পরিষ্কার থাকায় এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকা থেকে দেখা যায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিশ্বের প্রায় 85% মানুষ উপভোগ করেছে রেড মুনের এই সৌন্দর্য। The blood moon is basically a lunar eclipse where when the shadow of the earth comes in between the moon, it falls on the moon, it's between the moon and the sun, so there is no light from the sun that reaches the moon and it slowly turns dark. And when it's fully eclipsed, then it becomes red, what has been known as the blood moon. বাংলাদেশ সময় রাত 9:28 শুরু হয় চন্দ্রগ্রহণ, যা সোমবার ভোর 2:55 পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ে পৃথিবী, চাঁদ আর সূর্য একই কক্ষপথে চলে আসে। চাঁদ ও সূর্যের মাঝামাঝি অবস্থানে থাকে পৃথিবী, আর পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর। সেই ছায়ায় লালচে বর্ণ ধারণ করে চাঁদ, আর একেই বলা হয় রেড মুন বা ব্লাড মুন। প্রায় 82 মিনিট স্থায়ী হয় চাঁদের এই রূপ। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। নতুন বাস্তবতায় ডাকসু নির্বাচনকাল, ব্যবস্থাপনায় ঘাটতি নেই বললেন রিটার্নিং কর্মকর্তা। তল্লাশির পর কেন্দ্রে প্রবেশ করবেন ভোটাররা। ফ্যাসিস্ট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠান শক্তিশালী করার অঙ্গীকার মির্জা ফখরুলের। 8 বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির জেলা সম্মেলন।
বাদ পড়া একটি আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল, যান চলাচল বন্ধ, নির্বাচন অফিসে তালা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্য দূর করা সহ 4 দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো গণছুটিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা, ব্যাহত সেবা কার্যক্রম, দুর্ভোগে গ্রাহক। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বিদায়ী অভিবাদনের সিক্ত লেখক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, দুপুরে জানাজার পর জুরাইনে দাফন। বাংলাদেশের শাসক শ্রেণীর স্বরূপ বুঝতে গেলে, বাংলাদেশের স্বৈর শাসনের উদ্ভবের কারণ বুঝতে গেলে বদরুদ্দিন ওমরকে পড়তে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।